মুসলমান সমাজের যদি মসিয়া হবে, মুসলমানের ত্রাণ করতে হবে, তাহলে সে বিজেপিতে গেছিল কি করে? 135টা কেন্দ্রে প্রার্থী দিতে গেলে কত কোটি টাকা লাগবে? এই টাকাটা পাবে কোথায়? এই টাকাটা ওকে বিজেপিই দিচ্ছে। রোহিঙ্গা বলে এই দেশের মানুষকে ধরে ধরে তাদের বর্ডার পার করে ফেলে দিয়ে আসা হচ্ছে। বাবা মারা যাবার পরে সে কাগজ আমরা কোনোদিন খোঁজও করিনি, পড়ে আছে। এখন এই এনআরসি আর এসআইআর আতঙ্কে গিয়ে সেই কাগজ খুঁজে এত বছর পরে বার করতে হলো। আমরাও তো এটা বলছি যে যদি এই ভোটাররা অবৈধ হয় তাহলে সরকারটাই তো অবৈধ, তাহলে পুরো সরকারটাকে বাতিল করে দেওয়া হোক, দিয়ে নতুন করে আবার এসআইআর করে লোকসভার ভোট হোক। চেষ্টা একটা ওরা করবে, কিন্তু বাঙালির সঙ্গে লড়াই করে ইংরেজ পারেনি, আর তুমি কোথাকার হরিদাস পাল। আমাদের ভারতবর্ষে এমন নির্বোধ প্রধানমন্ত্রী এর আগে হয়নি। 26-এর হাই ভোল্টেজ নির্বাচন এবং বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে বিভিন্ন ইস্যু রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্যু নিয়েই, বেশ কিছু প্রশ্ন নিয়েই সরাসরি যাব বলাগড়ের তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। তার কাছে সরাসরি বেশ কিছু প্রশ্নতে আমরা যাব। মনোরঞ্জনদা, আপনাকে স্বাগত। তৃণমূলের এগেনস্টে প্রার্থী দিচ্ছে আপনারই দলের বিধায়ক মুর্শিদাবাদের ভরতপুরের হুমায়ুন কবির, এবং ইতিমধ্যেই বাবরি মসজিদের জন্য তিনি মার্কেট বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছেন। ইতিমধ্যেই তার বিভিন্ন অ্যাকাউন্ট হোক বা ক্যাশে ইতিমধ্যে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি জমা পড়েছে। হুমায়ুন কবিরকে নিয়ে আপনি কি বলবেন? দল তাকে একাধিকবার সতর্ক করেছিল, সর্বশেষ সাসপেন্ড করেছে। তৃণমূলের বিধায়ক, উনি বিজেপিরও বিধায়ক ছিলেন, উনি কংগ্রেসেরও ছিলেন, উনি সর্বদলীয় একজন, খালি মুসলমান মানুষদের নন। এখন ওনার মুসলমান প্রেম উতলে উঠছে কেন? কারণ উনি তৃণমূলের কাছে যে পদটা আশা করেছিলেন, উপমুখ্যমন্ত্রী যন্ত্রী এই ধরনের একটা কিছু পদ উনি, কারণ উনি নিজেকে অনেক বিরাট বড় নেতা বলে ভাবতেন, তো সেই পদটি পাননি, তাই আক্রোশে উনি দল ছেড়েছেন। মুসলমান সমাজের যদি মসিয়া হবে, মুসলমানের ত্রাণ করতে হবে, তাহলে সে বিজেপিতে গেছিল কি করে? যে বিজেপি মুসলমান মহিলার পেট চিরে বাচ্চা বার করে ত্রিশূলে গেঁথে রাস্তায় ঘুরিয়েছে, ও দেখেনি সেই দৃশ্য? সেই বিজেপিতেও চলে গেছিল। এই লোকটা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আর 135টা কেন, 135টা কেন্দ্রে প্রার্থী দিতে গেলে কত কোটি টাকা লাগবে? এই টাকাটা পাবে কোথায়? এই টাকাটা ওকে বিজেপিই দিচ্ছে। এই টাকার জোরে ও আজকে মাটি মানুষের সরকারকে দুর্বল করার একটা খেলা খেলছে। কিন্তু মুসলমান মানুষ তারা জানে যে বিজেপি একবার ক্ষমতায় যদি এসে যায়, মাটি মানুষের সরকার যদি হেরে যায়, তাহলে মুসলমানদের কি অবস্থা হবে? তারা দিল্লি দেখেছে, গুজরাট দেখেছে, সারা ভারতবর্ষে দেখেছে ফ্রিজ খুলে গোমাংস বার করার, মানে খাসির মাংস বার করে তাকে গোমাংস বলে মুসলমানদের মারা হয়েছে। নিজেরা জায়গায় জায়গায় বোম ফাটিয়ে মুসলমান ছেলেদের ধরে জেলে ঢোকানো হয়েছে। এসব দৃশ্য মুসলমান মানুষ ভোলেনি। ওর সঙ্গে কিছু লোক আছে আর্থিক প্রলোভনে বা কোনো বিশেষ প্রলোভনে, কিছু ধর্মান্ধও আছে, তারা ওর কথা শুনে ওরকম একটা ছল লোক তার কথা শুনে নির্বোধ কিছু মানুষ, সরল সিধা কিছু মানুষ যাচ্ছে। কিন্তু ব্যাপক জনসাধারণ, হিন্দু মুসলমান মিলিত, আপনি বলেন তো বাবরি মসজিদ ওখানে হিন্দুরা কারা গেছিল? এই যে মানুষের ভিড় করা, এই তো বিজেপি করিয়েছে, হিন্দুদেরও পাঠিয়ে দিয়েছে, যাও ভিড় করো। মুসলমান এই গীতা পাঠের এখানে মুসলমানও পাঠিয়ে দিয়েছে, যাও ভিড় করো। ফলে এই নাটক চলবে না। 135টা সিটে প্রার্থী, ও তো 234টাতেও দিতে পারে, কারণ ওয়াগান ভর্তি করে টাকা আসবে বিজেপির। 1000 কোটি টাকা খরচা করবে এখানে, তার 500,000 কোটি টাকা ওকে দিয়ে দেবে, কারণ ও যে কাজটা করছে সেটা তো বিজেপিরই কাজ। মমতা ব্যানার্জির মামাটি মানুষের সরকারের ভোট কেটে নেওয়ার কাজটা তো বিজেপির কাজ। তো সেই কাজটাও যদি যথাযথ করতে পারে তাতে বিজেপির লাভ, তো বিজেপি দেবে ওকে টাকা, কিন্তু মানুষ এতে ভুলবে না। কিন্তু হুমায়ুন কবির বলছে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী হলে প্রতি বছর
কোথাও না কোথাও তার দপ্তরে 3টে করে চাকরি দেয়, যদি 15 বছর হয় তাহলে 3-45টা চাকরি সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত থেকে গেছে, কিন্তু অন্যান্য মুসলিম সম্প্রদায়ের ভাইরা তারা কিন্তু চাকরি পায়নি। এই প্রশ্ন করছে সরকারের থেকে, সরকারের দলের বিধায়ক হয়ে এই ধরনের অ্যালিগেশন রয়েছে। ফিরহাদ হাকিম বলছে, ফিরহাদ হাকিমকে বলছে, সে কে ফিরহাদ হাকিম? আমি ফিরহাদ হাকিমকে চিনি না। ফিরহাদ হাকিমকে চেনে না, ও এই কথাটা তোকে বলতে হবে, কারণ ও তো বিজেপির শেখানো ভুলই বলছে। যদি মুসলমান সমাজের কোনো রকম কোনো অসুবিধা হয়, সেটা তো মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে আলোচনা করতে পারে, আলোচনা করবার জায়গা তার ছিল। কিন্তু সে তৃণমূলে এসছে বিজেপি থেকে, বিজেপির এজেন্ডা পূরণ করার জন্যে বিজেপির ভাষায় কথা বললে মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি শুনবে কেন? সে যদি তৃণমূল দলের হিতৈষী হবে, তাহলে তো তৃণমূল দলের সঙ্গে বসে তার কথা বলার দরকার ছিল। মুসলমান মানুষ, আমি তো দেখেছি অনেক মানুষ যারা চাকরি পেয়েছে, যত চাকরি পাওয়া দরকার ততটা যোগ্য প্রার্থী না পাওয়া গেলে বা কী করা যায়? ওরা যে মাদ্রাসাগুলো করেছে, ওরা যে মসজিদগুলো, সেখানে কি শিক্ষা দীক্ষার হার কেউ উন্নত করার, মুসলমান সমাজের মানুষ যোগ্য হয়ে অন্য ধর্মের মানুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করুক, প্রতিযোগিতা করুক, সেই চেষ্টাটা কি কেউ করেছে? ওরা করেছে? ওরা তো মসজিদে গিয়ে নামাজ পড়াচ্ছে লোকদের। নামাজ পড়ে তো আর উন্নত হবে না। শিক্ষা দীক্ষায় এগিয়ে আসলে অবশ্যই তোমরা উন্নত হবে। না আবার গেছে, আমি তো দলিত সমাজের মানুষ, আমার সমাজের মানুষ কটা আছে বড় বড় চাকরিতে, কোথায় উন্নত করতে পেরেছে? কিন্তু এইটা দিয়ে যখন আমি চিন্তা করি, তখন আমি দেখি এটাই যে আমাদের মানুষরা শিক্ষা দীক্ষায় সেইভাবে অতটা এগিয়ে আসতে পারেনি, তাই তারা পিছিয়ে আছে। শিক্ষাই মানুষকে এগিয়ে দেয়। মসজিদ কেন বানাচ্ছে? ওখানে ওখানে বিশ্ববিদ্যালয় তৈরি করতো, বিশ্ববিদ্যালয় তৈরি করে নিজের জাতির লোককে উন্নত করার চেষ্টা করতো, সেটা তো করছে না। মসজিদে নামাজ পড়াবে, অজু করাবে, হ্যাঁ তো শস্য। আর বাবরের নাম কেন? ওইটা আল্লাহর মসজিদ হবে। যদি তুমি ধর্মপ্রাণ হও, আল্লাহর মসজিদ করো, আল্লাহর জন্য উপাসনা করার একটা মসজিদ হবে, এ তো ভালো কথা। লাখো লাখো মসজিদ আছে, মন্দির আছে সারা দেশে, তাতে অবশ্য মানুষের কোনো উন্নতি হয়নি। তো তুমি যদি মনে করো যে অত উন্নতি হবে, তো তুমি সেটা করো, আল্লাহর নামে করো। বাবরের নামে কেন? কারণ বাবরের নামটা একটা বিতর্কিত নাম। ওই নামটা বললে পরেই দুই দলকে ভাগাভাগি করে দেওয়া যাবে, দুই দলের মধ্যে একটা হিংসা, দেশ বিদ্বেষ তৈরি করা যাবে, সেই উদ্দেশ্যে নিয়ে করছো। তো তুমি তো ধর্মীয় মানুষ নও, তুমি রাজনৈতিক উদ্দেশ্য দ্বারা পরিচালিত একটা মানুষ, বিশেষ গোষ্ঠী দ্বারা। ফলে কিন্তু আপনাদের দলেতে আরো অনেক বিধায়ক রয়েছে যারা এই সংখ্যালঘু সম্প্রদায় থেকে উঠে এসছে, যারা আপনাদের দলে এখনো স্ট্যান্ডিং, তারা বিধায়কও রয়েছেন এবং মন্ত্রীও রয়েছেন। তাহলে তারা তো এইরকম প্রশ্ন তুলছেন না দলের এগেনস্টে, বা বিধায়ক বা মুখ্যমন্ত্রীর এগেনস্টে তো অ্যালিগেশন আনছে না। তারা বুঝছেন, তারা জানেন, তারা সমস্যাটা কোথায় তারা বোঝেন। মুসলমান সমাজের মধ্যে আমি নামটা ভুলে গেলাম, একটি যুবক বিধায়ক, মুখ্যমন্ত্রী তাকেই বলবার প্রথম সুযোগ দিয়েছিলেন, তিনি অজস্র কথা বললেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন মুসলমান সমাজের উন্নয়নের জন্য। দেখুন, শিক্ষা, একমাত্র শিক্ষা মানুষকে আগিয়ে দেয়। চিৎকার চেঁচামেচি করে, দল ভারী করে, একটু মিডিয়ার সামনে এসে আর বিরোধী দলের কাছ থেকে কিছু প্রাপ্য পেয়ে পকেট ভারী করে, এসব অনেকেই করতে পারে। আমাদের দলিত সমাজের, মতুয়া সমাজের, নমশূদ্র সমাজেরও কেউ কেউ এটা করছে। কিন্তু জাতিকে জাগাতে গেলে প্রথম যে দরকার, যেটা শিক্ষা, সেই শিক্ষার জায়গাটাকে শক্তিশালী করার জন্য এটা নিয়ে কেউ বলছে না। এইখানটাই আমাদের অসুবিধা। আবার হুমায়ুন কবির বলছে আমি জিতে এসে স্বমহিমায় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে আশীর্বাদ নিই। ও জিতে এসে আগে জিতে আসুক। ও যদি এইটা বলতো যে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হই, তারপর মুসলমানদের, তাতেও একটা লোক মানে কি কখন বলে নিজেও তো কিছু জানে না, কখন কি বলে দিচ্ছে। আগে জিতে আসো, মুসলমান মানুষরা তোমাকে ভোট দিয়ে আগে জেতাক। ও যে বলেনি, এইটাই ভাবছি যে ও যদি বলতো আমি জিতে এসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হই, তারপর মুসলমানদের আমি একেবারে ভারতবর্ষটাকে পুরো মক্কা মদিনা বানিয়ে দেবো। এই মুহূর্তে সার্বিকভাবে এসআইআর নিয়ে যে একটা মানুষের মধ্যে উৎকণ্ঠা বা আতঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে, এ বিষয় নিয়ে কি বলবেন? এসআইআর আগেও হয়েছে, কোনোবার মানুষকে এইভাবে আতঙ্কিত করা হয়েছে? ডিটেনশন ক্যাম্প তৈরি করো,
এখানে পাঠিয়ে দেবো, ওখানে পাঠিয়ে দেবো, 1,20,00,000 রোহিঙ্গা। সারা ভারতবর্ষে রোহিঙ্গা কত? সারা পৃথিবীতে রোহিঙ্গা কত? 17 লক্ষ অধিকতম। তাহলে এই পশ্চিমবঙ্গে 1,20,00,000 রোহিঙ্গা কোত্থেকে এসে গেল? রোহিঙ্গা বলে এই দেশের মানুষকে ধরে ধরে তাদের বর্ডার পার করে ফেলে দিয়ে আসা হচ্ছে। ছত্তিশগড়ে গেছিলাম, ওখান থেকে বাঙালিদের ধরে নিয়ে বর্ডার পার করে ফেলে দিয়ে এসছে। এখানে সোনালী বিবির কথা জানেন, ও রোহিঙ্গা। এই যে মানুষকে আতঙ্কিত করা, এর জন্যই মানুষ আজকে ভয়ে ভয়ে আছে যে কি জানি কি হয়। নাহলে এসআইআর হবে, নতুন নাম, যারা ভোট দেবার উপযুক্ত, বয়স যাদের হয়ে গেছে তারা নাম তুলবে, মৃত ভোটার বাদ যাবে, যারা এই এলাকা থেকে অন্য জায়গায় চলে গেছে তাদের নাম বাদ যাবে। এই তো হবে। কিন্তু প্রতিবার ভোটে মানুষকে যুক্ত করার জন্য এসআইআর হয়। এবার হচ্ছে মানুষকে কিভাবে বাদ দেওয়া যায় সেই চেষ্টার জন্যে। ফলে মানুষ আতঙ্কিত হচ্ছে। কোথাও কি মনে হচ্ছে যে এসআইআর মানে তো একটা ভোটার তালিকা লিস্টেড হবে, যারা মৃত ভোটার তারা বাদ যাবে, এর সাথে তো নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই, কিন্তু একটা মানুষের মধ্যে কোথাও একটা ভয় ধরিয়ে দেওয়া হচ্ছে যে এসআইআরে যদি নামটা না থাকে তাহলে সে ভারতের নাগরিক হতে পারবে না, তাকে অত্যন্ত পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। আমি আপনাকে দেখাতে পারি, বা আমি নিজেও দেখেছি, বহু আদিবাসী গ্রামে ঘুরে দেখেছি তাদের কাছে কোনো কাগজপত্র নেই। বহু ওপার বাংলা থেকে আসা মানুষ, ওপার বাংলা থেকে যেসব নিম্নবর্ণের মানুষ এসেছিল, মতুয়া, নমশূদ্র, তারা তো জানতো না কোন কাগজটা জোগাড় করে রাখা অত্যন্ত জরুরি। আমার বাবা এসছে 1953 সালে, 53 সালের কোনো কাগজ নেই। আমাদের কাছে কাগজ তৈরি হচ্ছে 71 সালে এসে, তার আগের কিন্তু কাগজ আমাদের কাছে নেই। 71 সালে তাও সরকার কাগজটা দিয়েছিল, রেখেছিল বাবা। বাবা মারা যাবার পরে সে কাগজ আমরা কোনোদিন খোঁজও করিনি, পড়ে আছে। এখন এই এনআরসি আর এসআইআর আতঙ্কে গিয়ে সেই কাগজ খুঁজে এত বছর পরে বার করতে হলো। ফলে মানুষ তো প্রস্তুত ছিল না, আর ওরা জানে যে মানুষ অপ্রস্তুত, সেই জন্য 12টা নথির কথা বলা হচ্ছে। কতজন মানুষের কাছে এই নথি আছে বলুন তো ভাই? তার কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে। এই ভোটার কার্ডটা তো তোমরাই দিয়েছো, এই আধার কার্ডটা তোমরাই দিয়েছো। তো তাহলে গত 3-4 বার যারা ভোট দিয়েছে সেটা আধার কার্ড দিয়ে, ভোটার কার্ড দিয়েই প্রমাণিত হবে। তাহলে আলাদা করে আরেকটা নথি কেন চাওয়া হচ্ছে? 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম নেই তাদের কাছে আলাদা। 2002 সালের ভোটার লিস্টে অনেকের নাম নেই, তাহলে তারা ভারতবর্ষের নাগরিক না, বসবাসের উপযোগী না, তাদের জন্য ডিটেনশন ক্যাম্প। কেন এই আতঙ্কটা ছড়ানো হচ্ছে? যদি তাই হয় তাহলে 2024-এ যে লোকসভা নির্বাচনে যেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন, যে নির্বাচনে এবার ভর করে, তাহলে সেখানেও তো এই মানুষগুলোই তারা ভোট দিয়েছিলেন। তাহলে 2024-এর লোকসভা নির্বাচন যদি বৈধ হয়ে থাকে, তাহলে এই লোকগুলোর বা এই মানুষগুলোর নামটা কেন তাহলে বাদ যাবে? এক, দ্বিতীয়ত হচ্ছে, এই করে কি বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারবেন? আপনার কি মনে হয়? যেটা ওটা আপনি উত্তর দিলেন, আসলে ওটা হওয়া উচিত ছিল আপনার প্রশ্ন, উত্তরটা আমার। আমরাও তো এটা বলছি যে যদি এই ভোটাররা অবৈধ হয় তাহলে সরকারটাই তো অবৈধ, তাহলে পুরো সরকারটাকে বাতিল করে দেওয়া হোক, দিয়ে নতুন করে আবার এসআইআর করে লোকসভার ভোট হোক। এইভাবে করে, এটা দেখুন, এটা পশ্চিমবঙ্গ, এটা বাংলা, বাঙালি অনেক বেশি রাজনীতি সচেতন। এটা বিহারও না, ইউপিও না। বিহারে যেভাবে ক্ষমতা এসেছে, বিহারে ওদের সুবিধা ছিল, কারণ বিহারটা কেন্দ্রে ওদের সরকার, বিহারে ওদের সরকার ছিল, যা ইচ্ছা তা করেছে। কিন্তু এখানে তো ওদের সরকার নয়, এখানে মামাটি মানুষের সরকার, যার নেত্রী মমতা ব্যানার্জি। প্রতিটা বুথে, প্রতিটা ভোটারের দিকে তার তীক্ষ্ণ নজর আছে। যদি কোনো বৈধ ভোটার বাদ যায় তাহলে এই আন্দোলনটা কত দূর যাবে, কত ভয়ঙ্কর হবে, এটা মোদী অমিত শাহ কল্পনাও করতে পারছে না। কেন বারবার বাঙালি বিদ্বেষের ঘটনা ঘটছে? কেন বারবার বাঙালিরা আক্রান্ত হচ্ছে? বঙ্গে বাঙালির সংখ্যা কি তাহলে দিন দিন তলানিতে, তারাই কি একদিন সংখ্যালঘু হয়ে যাবে? সারা ভারতবর্ষে 18টা প্রদেশে বাঙালি আজকে আক্রান্ত হচ্ছে। আপনি মালকানগিরির খবর শুনেছেন? 1000 ঘর ওখানে পুড়িয়ে দিয়েছে মানুষ,
পলাতক, উড়িষ্যায়, দিল্লিতে, বিভিন্ন জায়গায়, মধ্যপ্রদেশে, বিভিন্ন জায়গায়, আসামে, বিভিন্ন জায়গায় মানুষ, মানে বাঙালি মানুষ আজকে আক্রান্ত, বাংলার বুকেও আক্রান্ত। ওই প্যাটেজ বিক্রেতার কি অবস্থাটা হলো এখন, এই যে ব্যবস্থাটা একটা চলছে, বাঙালির উপরে ওদের যে একটা আক্রোশ, এটা তো আজকের নয়। বাঙালির প্রতি ওদের আক্রোশ, কারণ কি এই বাঙালি হাতে কলম নিলে নোবেল পুরস্কার পায়, হাতে বন্দুক নিলে ইংরেজের মতো শক্তি, পৃথিবীর 1/3 যাদের কবজায় ছিল তারাও ভয়ে থরহরিকম্প হয়ে যেত বাঙালিকে দেখে। বাঙালির সঙ্গে ওরা কোনোভাবে পেরে উঠছে না। ফলে বাঙালিকে পদে পদে বিপর্যস্ত করো, বিপদাপন্ন করো, ছোট দেখাবার চেষ্টা করো। কিন্তু ছোট দেখাতে, আরে হিমালয়কে কি তুমি ছোট দেখাতে পারো? হিমালয় তো হিমালয়, বাঙালি তার স্বমহিমায় বড় হয়ে আছে। চলছে চেষ্টা, আমাদের বাংলার মধ্যে, বাঙালিদের মধ্যে একদল গাদ্দার তৈরি হয়েছে, যারা 2-4 পয়সায় বিকিয়ে যাওয়া মানুষ বিকিয়ে গেছে, বিকিয়ে গিয়ে স্বজাতির সর্বনাশ করতে চাইছে। মির্জাফর, রাজবল্লভ, এরা তো আজও তাদের আত্মা ঘুরে বেড়াচ্ছে, তারা তো, তাদের বংশধররা আজও তো এখানে ঘুরে বেড়াচ্ছে। ফলে চেষ্টা একটা ওরা করবে, কিন্তু বাঙালির সঙ্গে লড়াই করে ইংরেজ পারেনি, আর তুমি কোথাকার হরিদাস পাল। প্রশ্ন হচ্ছে 2014 সালের লোকসভা নির্বাচনের পরবর্তীতে সর্বশেষ 2024-এর লোকসভা নির্বাচন, এই এতগুলো নির্বাচনের আমরা দেখেছি যে এ রাজ্যে বারবার অমিত শাহ থেকে শুরু করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, রাজনাথ সিং থেকে, প্রত্যেকে তারা কলকাতায়, বাংলায় এসছে এবং বাংলায় এসে বাংলা বলার চেষ্টা তারা করেছেন। কিন্তু লোকসভার অন্দরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি স্রষ্টা বন্দে মাতারামের, তাকে বঙ্কিমদা বলে সম্বোধন করছে। কি বলবেন? আমাদের ভারতবর্ষে এমন নির্বোধ প্রধানমন্ত্রী এর আগে হয়নি। লোকটা নিজে সম্মানীয় নয়, তাকে ওকে সম্মান দিয়ে কথাও বলতে জানে না। বাংলা ভাষা বলার চেষ্টা করেছে, কি বাংলা বলেছিল? বাংলা উচ্চারণটা তার আসে? যেটা পারো না, চেষ্টাটা কেন? বঙ্কিম দা মানে কতখানি নির্বোধ হলে একটা, আমরা লজ্জিত, সত্যি লজ্জিত। সারা পৃথিবীর কাছে ভারতবর্ষ আজকে লজ্জিত যে আমাদের দেশে এরকম একটা নির্বোধ প্রধানমন্ত্রী হয়েছে। বঙ্কিম বাবু, তাকে শ্রদ্ধা না করে বাঙালি, বঙ্কিম চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট, আরে যে কালে বঙ্কিম চট্টোপাধ্যায় যে পদে ছিল, ও চায় বেচতে বেচতে ও তার খবর কি করে রাখবে, জানবে কি করে? ফলে এই ধরনের কথাবার্তা ওর মুখ দিয়ে বেরোবে। নিজেও সম্মানীয় না, কাউকে সম্মান দিতেও জানে না। বঙ্গ রাজনীতিতে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু অবশ্যই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এসছে, একের পর এক দুর্নীতির অভিযোগ এসছে, বিরোধীরা বারবার পথে নেমেছে। কিন্তু বর্তমানে এই সময়কালে দাঁড়িয়ে কোথাও কি মনে হয়েছে যে ইস্যু বদলে যাচ্ছে বিরোধীদের? কোথাও কি মনে হচ্ছে যে ধর্মীয় মেরুকরণের একটা রাজনীতি প্রক্রিয়া চলছে? কারণ এই ব্রিগেডের ময়দানে 5 লক্ষ মানুষের গীতাপাঠ, কলকাতার প্রাণকেন্দ্রে মেয়র, থামাচ্ছি 5 লক্ষ মানুষের গীতাপাঠ গুনেছেন? 5 লক্ষ না 50,000? ওটা 5 লক্ষ মানুষ গীতাপাঠ কে গুনেছে? কে গুনে দেখেছে? 50,000কে 5 লক্ষ, এ তো মিডিয়ার প্রচার। 5 লক্ষ মানুষের জমায়েত কত বড় হয় সেগুলো আমরা তো পূর্বে দেখেছি। এবার আর একটা অন্য কি বলছিলেন বলুন। এবার তারা দাবি করছে, এবং সেই মঞ্চে আমরা দেখছি সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ থেকে শুরু করে দেখেছি সেখানে শুভেন্দু অধিকারী, প্রত্যেকেই তারা ছিল একটা অরাজনৈতিক মঞ্চ হলেও সেখানে বিজেপির প্রথম এইটা আপনারা কেন বারবার, ওটা রাজনৈতিক মঞ্চ, ওটা RSS বিজেপির মঞ্চ। গীতা যাদের ডেকে নিয়ে আসা হয়েছিল তারা গীতা উচ্চারণ করতে পারছিল, গীতার যে সংস্কৃত শ্লোক বলতে পারছিল, তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে বলতে পারছে না, গীতা পাঠ করতে চলে এসছে সংস্কৃত। বাংলাটা যারা বলতে পারে না, এ তো ভিড় বাড়াবার জন্য একটা নাটক হয়েছে, জুমলা করা হয়েছে। সুকান্ত, সুশান্ত এরা তো আসবেই, এদের দলীয় প্রোগ্রাম, এরা আসবে না কেন? কিন্তু ওটা তো আর ধার্মিকদের প্রোগ্রাম নয়। ফলে ধর্মপ্রাণ যারা হিন্দু মানুষ তারা দূরে সরে থেকেছে, যারা অনেকে এসেছে তার মধ্যে থেকে কিছু লোক আবার বিরোধও করেছে এই রাজনৈতিক প্রোপাগান্ডা দেখে।
বাংলা কি তাহলে হিন্দি বলায় তৈরি হচ্ছে? কোনো দিন হবে না, ওরা মাথা ঘুরে মরে গেলেও হবে না। বাঙালি স্বাভিমানী একটা জাতি, এই বাঙালিকে এত সহজে তার অস্তিত্বকে ভুলিয়ে দেওয়া সম্ভব হবে না, তার যে বিদ্রোহী মনোভাব সেটাকে ভুলিয়ে দেওয়া সম্ভব হবে না। বাঙালিকে অসম্মান অপমান, হ্যাঁ একটা চেষ্টা চলছে, কিছু লোক সংখ্যায়, ওদের কাছে তো টাকার অভাব নেই, ট্রেন ভর্তি করে ওরা টাকা নিয়ে আসে, মালগাড়ির বাগান ভর্তি করে, ফলে সেই টাকা দিয়ে আমাদের মধ্যে কিছু দালাল ওরা তৈরি করতে পেরেছে, সেইটা সংখ্যায় হয়তো একটা বিরাট। এখন তো আমি শুনছি যে নাকি 2.5 লক্ষ না 3 লক্ষ শুধু ফেসবুকের জন্যে ওরা নিযুক্ত করেছে লোক, যারা অনবরত হয়ে প্রচার করবে। তো এটা ওরা করবে কিছুদিন, ভোটের পরে আবার ইঁদুরের গর্তে ইঁদুররা ঢুকে যাবে। 26-এর এত বড় একটা নির্বাচন হতে চলেছে যেখানে এসআইআর ইনক্লুড হচ্ছে, এবং এই এসআইআরটা যেভাবে একটা পরিস্থিতি তৈরি করেছে, তার মধ্যে এই ভোটে মূলত আপনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, আপনার কি মনে হয় কি ধরনের ইস্যু যেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া বা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে পারে? আমাদের তো প্রথম কথা এসআইআরটা নিয়ে যদি কথা ওঠে, এসআইআরে ক্ষতিগ্রস্ত হবে সব থেকে বেশি কারা? আদিবাসী মানুষ, যাদের কাছে এই সব ডকুমেন্ট নেই। বহু আদিবাসী গ্রামে আমি গেছি, বন্যাগ্রস্ত মানুষ যেখানে প্রতি বছর বন্যায় ঘর বাড়ি ভাঙে, তাদের কাছে নেই। কিছু মানুষ যারা রেল লাইনের পারে, এখানে সেখানে ফুটপাতে, স্টেশনে, এই ধরনের মানুষ। আর কিছু উদ্বাস্তু মানুষ যারা ওপার বাংলা থেকে এসছে, তারা, আমার বাবাও ওপার বাংলা থেকে আসা মানুষ, পড়াশুনো জানতেন না। ওই যে একটু আগে বললাম কোন কাগজটা গুছিয়ে রাখতে হবে, কোনটা অত্যন্ত জরুরি, সেটাকে গোছানো হয়নি, গুছিয়ে রাখেননি। তিনি ভেবেছেন এইভাবেই দিন চলে যাবে। এই যে মানুষগুলো, এরা জানতো না, এদের কেউ বলেও নি যে এই কাগজগুলো সংগ্রহে রাখো, পরবর্তী সময় তোমাদের অসুবিধা হতে পারে। তাই তারা আজকে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে। তো মানুষকে আমরা এইটা বোঝাবো, যারা বাদ যাবে, ওপার বাংলা থেকে আসা মতো মানুষ, নবশত্রু মানুষ যারা থাকবে, তাদের বোঝাবো যে এই সরকারটা মনুবাদী সরকার, ব্রাহ্মণ্যবাদী সরকার, বাঙালি বিরোধী একটা সরকার। আজকে একদল বাঙালিকে ওরা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে বা বেনাগরিক করে দিচ্ছে, যারা রয়ে গেল আগামী দিনে আর একটা ফন্দি করবে তাদের শক্তি ক্ষয় করার জন্য বা তাদের নাগরিক করার জন্য। এইভাবে ধাপে 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 ওরা গোটা, মানে একটা ওদের এজেন্ডাই চলছে, 50 বছরের মধ্যে পুরো বাঙালি জাতিটাকে নিকেশ করে দেবে। তাই বাঙালি জাতিকে যদি বাঁচাতে চাও, বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতিকে যদি বাঁচাতে চাও, বাংলায় সাম্প্রদায়িক ঐক্য যদি রাখতে চাও, দাঙ্গা বিভেদ যদি না চাও, তাহলে পরে ওই শক্তিটাকে পরাজিত করো। আমরা এটাই বলবো। উন্নয়নের কথা, আমাদের উন্নয়নের কথা বলতে হবে না, প্রতিটি মানুষ জানে তার ঘরের সামনে পাকা রাস্তা, লাইট, জল। 93টা জনহিতকর প্রকল্প, কোন মানুষ আছে পশ্চিমবঙ্গে যে 93টার 5টা 10টার আওতায় আসেনি? এটা আমাদের বিশেষ করে বলার দরকার নেই, প্রত্যেকটা মানুষ জানে। আমাদের বলতে হবে যে তোমরা এই সরকারকে যদি সরিয়ে দাও, দিয়ে যদি অন্য যে সরকারকে আনবে, সেই সরকার তোমাদের জন্য কতখানি ক্ষতিকারক হতে পারে, এগুলো তোমরা একটাও আর পাবে না। উপরন্তু তোমাদের জীবনে চরম বিপর্যয় নেমে আসবে, মাছ মাংস আর খেতে পারবে না, সমস্ত দোকান বন্ধ করে দেবে ওরা, এখনই শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায়। আর তোমাদের যে খাদ্যাভ্যাস, ধর্মাভ্যাস, যা, আমরা তো এখানে নিরামিষভোজী আমিষভোজী সবাই মিলেমিশে থাকি, ওর মধ্যে ওরা বিভেদ টানতে চাইছে। ফলে এই বিভেদ যদি না চাও, তাহলে ওদের পরাস্ত করো। শেষ প্রশ্ন দাদা, 2026-এ তৃণমূল কতটা ফল করবে? ভীষণভাবে জিতবে, আগের চাইতেও রেজাল্ট ভালো করবে। কারণ মানুষের বুদ্ধিবৃত্তির উপরে এত অবিশ্বাস করার জায়গা নেই। মানুষ যথেষ্ট সচেতন, মানুষ শান্তিতে আছে, অভাব আছে, অনটন আছে, দূরীকরণের চেষ্টা চলছে। সারা ভারতবর্ষ ব্যাপী যে অবস্থা অর্থনীতির দিক দিয়ে, পশ্চিমবঙ্গ সেই অর্থনৈতিক জায়গায় খানিকটা একটুখানি কমজোর দুর্বল রয়েছে, কারণ কেন্দ্রীয় সরকারের কোনো রকম কোনো সহযোগিতা পাওয়া যায় না বিরোধিতা ছাড়া। কিন্তু অন্যান্য জায়গায় যেরকম দাঙ্গা হাঙ্গামা হয়, সেটা তো এখানে হচ্ছে না। সারা ভারতবর্ষ জোড়া এই মুসলমান মানুষদের উপরে কী ধরনের অত্যাচার হচ্ছে তা মানুষ দেখছে না। তো ফলে বাংলা তো সেই জিনিস তারা কি আনতে চাইবে? মানুষকে এত বোকা ভাবার কারণ নেই। হুমায়ুন কবির আপনার সহকর্মী, বন্ধু? আমার কোনো সহকর্মী না, ও এক বিধায়ক, আমি এক বিধায়ক, কিন্তু আমি বিধানসভায় 2-1 বার দেখেছি।
আমার তার সঙ্গে কথা বলতে খুব একটা ইচ্ছা করেনি, কারণ এত বুদ্ধিবৃত্তিহীন হলেই তো মানুষ ঔদ্ধত্যবান হয়, নাহলে তো ঔদ্ধত্য কার, জ্ঞানী মানুষ প্রজ্ঞাবান মানুষ ঔদ্ধত্য হয় না। এর ঔদ্ধত্যটা কিসের থেকে? অজ্ঞতা থেকে, মূর্খতা থেকে। যা বলছে ও ভাবছে আমি বিরাট কিছু বলছি, কিন্তু ও যে কথাগুলো বলছে শিক্ষিত সমাজের কাছে তো সেই কথার কোনো মূল্য নেই। তো ফলে ও কি বলছে, এবারে আছে সব দলেই এরকম দু একটা এমএলএ তো আছেই এরকম নির্বোধ, আমিও নির্বোধের দলে পড়ি, তা আমরা তো আছি এরকম 2-4 জন। তো ফলে ও সেই দলেরই একজন। 74টা পাবে বিজেপি, এটা প্লাস হবে, 50-এর নিচে যাবে, 50-এর নিচে যাবে। যদি 50-এর নিচে না যায়, ভোটের পরে আপনার সঙ্গে আবার আমার দেখা হবে। আমরাও তো চারদিকে ঘুরে বেড়াই, সারা ভারতবর্ষটা ঘুরছি, সারা পশ্চিমবঙ্গটা ঘুরছি, মানুষ কি ভাবনা চিন্তা করছে আমরা খুব কাছ থেকে জানতে বুঝতে পারছি। এত সহজ না, 50-এর নিচে যাবে। এসআইআর বিজেপিকে হারিয়ে দেবে। বিজেপির ভোট যে পরিমাণে, মতুয়ায় নমশূদ্র ভোটারগুলো কাদের, আদিবাসী মানুষের, এরা কাদের? ওরা দেখুন না, নাক কান মুলে আবার ওদের ভোটার, ওদের এই নাম ঢোকাবে। ওরা ওটা দেখছে এসআইআর করে লাভ হচ্ছে না, 2 দিন পরে দেখবেন কোর্ট থেকে একটা আদেশ জারি করে, দেখবেন যাদের কাছে আধার কার্ড আছে তারা সব ভোট দিতে হবে। এটা করবে ওরা, নাহলে ওরা গোহারা হারবে। বঙ্গ রাজনীতিতে বিভিন্ন ইস্যুতে সরগরম হচ্ছে, তপ্ত হচ্ছে বাংলার মাটি। একদিকে ধর্মীয় ভাবাবেগ নিয়ে রাজনীতি চলছে, এবং শুধু তাই নয়, ইস্যুভিত্তিক যে রাজনীতি বাংলা এতদিন দেখেছে, সেই ইস্যুভিত্তিক থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু সেটা ধর্মীয় ভাবাবেগের দিকেই এগোচ্ছে। কারণ 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, তার মধ্যে সম্প্রীতি এবং সংহতির বার্তা, সব মিলিয়ে উত্তপ্ত হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতি।